আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই খুশি ছিলেন, কিন্তু আমি খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না এটা একটু পরেই বলতেছি। আমার স্বামী বাসায় এসে আমার দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি কেউ কিছু বলেছে? আমাকে অনেক জোর করে বলতেছিল, তোমার কি হয়েছে, কেউ কিছু বলছে, আমাকে বলো। আমি বলতেছিলাম, আমাকে কেউ কিছু বলে নাই, তুমি রেস্ট করো, আমি একটু আসতেছি। আমার হাজব্যান্ডের জন্য আমি পানি নিয়ে যাচ্ছিলাম, তখন একটু আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। তখন আমার হাজব্যান্ড আমার পায়ের দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? আমি বলছিলাম, ওরকম কিছুই না, একটু চোট লেগেছে। তখন আমার হাজব্যান্ড বলতেছিল, আচ্ছা ঠিক আছে, আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে বিকেলে আমরা দুজনে ঘুরতে যাব। এই বলে আমার হাজব্যান্ড ঘুমিয়ে গেল। ঠিক ৩-৪ ঘন্টা পরে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে বলতেছে, চলো ঘুরতে যাব, আর সুন্দর করে একটা নীল শাড়ি পরবা, তার সাথে গহনাগুলোও পরবে। তখন আমি আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে আমি একটু মুচকি হাসিই বললাম, আমি এগুলো কোথায় পাবো? আমার হাতে গোনা ৩-৪টা শাড়ি আর কিছু কসমেটিক আছে। আমার হাজবেন্ড তখন আমাকে চিল্লায় চিল্লায় বলতেছে, মজা করো না আমার সাথে, যেটা বলছি সেটা করো। আমি তখন ঠিক বলে উঠলাম, কেন আমি তোমার সাথে মজা করতে যাব? কেন মজা করতে যাব? আমার কি আছে? আমার যা আছে আমি সেটাই তো বললাম, আমি তো সত্যি কথাই বললাম। তখন আমার স্বামী বলতেছে, মজা করো আমার সাথে, ফাইজলামি শুরু করছো? আমি তো তোমাকে প্রতি মাসে মাসে টাকা দিই শাড়ি কেনার জন্য, আর এক্সট্রা ভাবে তো আমি তোমাকে ২,০০০ টাকা করে দিই। তাছাড়া তোমাকে ২ মাস আগেও তো ১ লক্ষ টাকা দিছি তোমাকে গয়না কেনার জন্য, সেই গয়না কোথায় গেছে আর টাকাগুলো কি করছো? তখন আমি আমার হাজবেন্ডের সাথে বড় গলায় কথা বলতে বাধ্য হলাম। তখন আমি বললাম যে আমার এগুলো কিছুই না, আমি যেতে পারবো না। আমার হাজবেন্ড তখন চেঁচায় চেঁচায় বলতেছে, কেন? যখন আমি কল দিতাম তখন তো ঠিকই বলতা, এটা কিনবা ওইটা কিনবা, তাহলে কি করছো বলো তো? আমার হাজবেন্ড যখন আমাকে বড় গলায় কথা বলতে লাগলো, তখন আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। তখন আমি বলে উঠলাম, তোমার মা এগুলো আমাকে কিচ্ছু দেয় নাই। তখন আমি বলে উঠলাম, দেখো তোমার মা পাশের রুমে আছে, চাইলে তুমি তোমার মাকে ডেকে এনে কথা বলতে পারো, তাকে জিজ্ঞাসা করতে পারো, তাহলে সব প্রমাণ পেয়ে যাবে। ঠিক তখনই আমার হাজবেন্ড আমার শাশুড়িকে ডেকে আনলো। তখনই আমার শাশুড়ি এসে বলতেছে, কি রে বাবা, তুই না ঘুমাইতেছিলি, তো বউ কি তোর সাথে কোনো ঝামেলা করছে? আমার হাজবেন্ড তখনই আমার শাশুড়িকে জিজ্ঞাসা করতে লাগলো, ওর শাড়ি কই, ওর গহনা কোথায়, ওরকে যে আমি প্রতি মাসে মাসে টাকা দিতাম এক্সট্রা করে ২,০০০ করে, সেগুলো কোথায়? ও কোনো গহনা পরে নাই কিসের জন্য? আমি এত বছর পরে বাড়ি আসলাম, ও একটা নোংরা জামা পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। মা, তখন আমার শাশুড়ি চুপ করে দাঁড়িয়ে রইলো, সে কোনো উত্তরই দিচ্ছিল না, সে কথার কোনো জবাবই দিচ্ছিল না, চুপ করে দাঁড়িয়েছিল। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, সব উত্তর আমি দিচ্ছি, আমি বলি তুমি শোনো। তুমি যখন বিদেশ চলে যাও তখন তোমার মা আর বোন আমাকে অনেক অত্যাচার করছে, কোনো কাজে যদি কোনো ভুল হইতো তখন আমাকে অনেক কথা শোনাইতো। ওই যে তোমার বোন দাঁড়িয়েছে, ও আমার বয়সে ছোট, ও আমার গায়েও হাত তুলতো, আর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলা? বাকি রইল কি গহনার কথা। তাহলে শোনো, যে ১ লক্ষ টাকা তুমি গত ২ মাস আগে আমাকে গহনা কেনার জন্য দিয়েছিলে, সে ১ লক্ষ টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনছে, সামনেই তো দাঁড়িয়েছে, পারলে জিজ্ঞাসা করতে পারো। বাকি রইল আমার পায়ের কথা। তুমি আমার কাছে জিজ্ঞাসা করছিলে না যে আমার পায়ে কি হয়েছে? তাহলে শোনো, গত ২ দিন আগে আমি রান্না করতে গিয়েছিলাম, রান্নাতে একটু ভুল হয়েছিল, তখনই তোমার মা গরম পানিটা আমার পায়ের মধ্যে ফেলে দেয়। আমার কাছ থেকে সব কথা শোনার পর আমার হাজবেন্ড আমার শাশুড়িকে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার মা, ও যা বলছে সবকিছু সত্যি? কি হলো, চুপ করে আছো কেন, কথা বলছো না কেন? তখনই আমার শাশুড়ি আর ননদ বলতে লাগলো, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দে। এমন সময় আমার হাজবেন্ড খুব রেগে যায়। তখন আমি বললাম, তুমি শান্ত হও, যা হবার হয়েছে, এবার একটু চুপ করো। তখনই আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আমার হাজবেন্ড বলতেছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে তোমাকে এখানে রেখে, আমাকে মাফ করে দাও। তখন আমি বলতে লাগলাম, তোমার কোনো ভুল নাই, স্বামীরা কেন স্ত্রীদের কাছে মাফ চাইবে? তোমার তো কোনো দোষ নাই, আমি স্ত্রী হিসাবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি দিবে, তুমি কি রাখবে? আমার হাজবেন্ড বলতেছে, কি বলো? আমি তখন বলে উঠলাম, তুমি আর বিদেশে যাবা না, যেটা হবার দেশেই হবে। তখন আমার হাজবেন্ড বলতেছে, ঠিক আছে, আমি আর বিদেশে যাব না, এই তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর বিদেশ যাব না। আসলে বিদেশ যারা থাকে তারা একমাত্র বুঝে বিদেশ যাওয়ার কতটা কষ্ট। তার মধ্যে যদি হয় প্রবাসীর বউ, প্রবাসী বউরা একমাত্র বুঝবে প্রবাসী বউদের কষ্ট। তার মধ্যে যদি হয় শ্বশুরবাড়ির অত্যাচার, একটা মেয়ে কখনো সহ্য করতে পারে না। যাই হোক, এটা একটা আপুর জীবন কাহিনী লেখা ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।